এবার পুজোর ফাঁকে অনেকগুলি দুর্ঘটনা ঘটেছে। রুশের স্পুটনিক থেকে কলকাতার বাড়ি ধসে পড়া, বোম্বে আর ধানকুনির ট্রেন কলিশন থেকে লাইকার শহীদ হওয়া, নানা রকমের দুর্ঘটনা। কোনোটা আন্তর্জাতিক, কোনোটা বা জাতীয়। কিন্তু বিজাতীয় দুর্ঘটনাটা বুঝি আমার জন্যই ওত পেতেছিল। ঠিক আমার বরাতেই ঘটল। আমাদের ডালু মাসের বাড়ি বদলি হচ্ছে সেই দুর্ঘটনা। পুজোর মাসখানেক আগে বিনির শখ হলো দেশ ভ্রমণের। ভ্রমণ যে আসলে ভ্রমকে বাড়ানো মাত্র, কোথাও না দাঁড়িয়ে পদে পদে তাকে বাড়িয়ে যাওয়া কেবল ভ্রম থেকে ভ্রমান্তরে, দেশ থেকে দেশান্তরে, তার বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। এই কথাই আমি তাকে বোঝাতে যাই, কিন্তু সে বুঝলে তো। তখন আমি আসল কথায় আসি, কাজের কথায়। ভ্রমণ তো বিনি পয়সায় হওয়ার নয়, বলি আমি। আর যদ্দূর বোঝা যাচ্ছে বিনির পয়সাতেও হবে না। হ্যাঁ, আমি এখন রোজগার করতে বেরোবো কি না, সে ঝাপটা মারে। ওইটি শুধু এখন বাকি আছে দাদা। কিন্তু দিদি, ভ্রমণ তো চারটিখানি নয়, অত পয়সা কই আমার। আমি কাতরাই। পাশের বাড়ির বলরাম বাবু তো তার বোনকে নিয়ে গেছেন দেওঘরে। সে জানায় দেওঘরে তাদের পিসির বাড়ি কি না। ও, পিসির ওখানে? সেরকম যেতে আর কি। বিদেশে বাড়ি ভাড়া লাগবে না, খাওয়ার খরচ লাগবে না, কেবল কোনো রকমে গাড়ি ভাড়াটা জুটিয়ে বেরিয়ে পড়লে হলো। তারপর সারা মাস পিসির ঘাড়ে বসে মজা করে খাও, আরাম করো। তারপর পারা যায় যদি ফিরতি ভাড়াটা পিসির ঘাড় ভেঙে বাগিয়ে তাকে পিসের কাছে রেখে আত্মীয়ের কাজ করে চলে আসা। এমন হলে তো ভালোই হয়। কিন্তু তেমন পিসি কই আমাদের। সেরকমের একটা মাসি পিসি যদি থাকে তো খুঁজে বার করো না। আমি এই পা বাড়িয়ে বসে রইলাম। ভূভারতের যে কোনো জায়গায় যেতে রাজি আছি, কিন্তু স্রেফ আমাদের গাড়ি ভাড়াটা কেবল, এই আমার দায়। তার বেশি আর এক পয়সাও নয়। আমার কথায় প্রেরণা পেয়ে বিনি আমাদের মাসি পিসি যে যেখানে ছিল ধরে ধরে পত্রাঘাত করতে শুরু করলো। মাসি পিসিদের শেষ করে সে খুড়ি জেঠিদের ধরল। খুড়ি জেঠিদের ছেড়ে মামা মামিদের নিয়ে পড়ল। তারপর তাদের রীতি করে মাসতুতো, খুড়ো, খুড়তুতো, মেশো এ জাতীয় নিকটাত্মীয়দের আক্রমণ করতে লাগলো। একে একে তাদের খতম করে অবশেষে কোথায় জ্যাঠতুতো দাদার, খুড়তুতো মামার, পিসতুতো শালা ঘাপটি মেরে লুকিয়ে আছে, এইসব দূরাত্মীয়দের খুঁজে পেতে বার করে বাছা বাছা শব্দভেদী বানিয়ে ঘায়েল করতে লাগলো। তারপরে তার দৌরাত্ম্য থামল। এইসব লেখালেখির খামের মধ্যে খাম, পত্রপাঠ উত্তর দেওয়ার জন্য জোগাতেই আমার 13 টাকা 15 আনা 3 পয়সা বেরিয়ে গেল। হালকা হয়ে গেলাম খুব। কিন্তু এইভাবে না এগোলে নাকি চলে না। এসব খরচা রয়েছেই। গোলাগুলির যোগান ছাড়া কি যুদ্ধ চলে? তাছাড়া আত্মীয়দের সঙ্গে সংগ্রাম চারটিখানি কথা নয়, কুরুক্ষেত্রই তার প্রমাণ। কিন্তু বলরাম বাবুর মতো আত্মীয় ভাগ্য কি আছে আমাদের? আমাদের বরাত ঠিক তার উল্টোটা। এক কথায় রাম বলো। একে একে চিঠি জবাব আসতে লাগলো। বুমেরাঙের ন্যায় ফিরতে লাগলো পরম্পরায়, তেমনি মারাত্মক হয়ে। বেশিরভাগ জবাবের মধ্যে কথা, আত্মীয়দের কেউই এখন সপরিবারে শারীরিক কুশলে নেই। সকলেই নানা অসুখ বিসুখে কাহিল। কেউ জ্বরে জর্জর, কারো এই অসময়ে হাম, কোথাও বা হামেশায় আমাশয়, কোথাও আবার অকাল বসন্ত, কোনোখানে একেবারে কলেরা। তাছাড়া ম্যালেরিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড এসব তো লেগেই আছে। বাড়ি বাড়ি বাড়াবাড়ি। অসুখের তো সময় অসময় নেই। এদিকে কারো উপর কালাজ্বরের পক্ষপাত, কোথাও বা একেবারে পক্ষাঘাত, থাইসিসও এক এক জায়গায়। খুব ক্রাইসিসের ভেতর দিয়েই আমার আত্মীয়রা সব কাল কাটাচ্ছেন। এই সময়ে এত রোগের ওপর আরও যদি রোগের প্রাদুর্ভাব হয় তো তার আর পেরে উঠবেন না। কেউ কেউ এ কথাও জানিয়েছেন। কিন্তু আমরা কি কোনো রোগ নিয়ে যাচ্ছিলাম?
বিনি জিজ্ঞেস করে, আমাদের রোগ কই? আমাদেরকে রোগ বলে সন্দেহ করেনি তো? সেই রকমই মনে হচ্ছে যেন। আমি বলি, রোগ কথাটা ইংরেজিতে বানান করলে কি হয় রে? ROGUE। কয়েকজন আত্মীয় নিজেরা এখন চেঞ্জে বেরোচ্ছেন বলে জানিয়েছেন। আর একজন সাফ বলে দিয়েছেন যে তাদের বাড়ি নিলামে বিক্রি হয়ে গেছে। তিনি নিজে এখন সপরিবারে এ বাড়ি সে বাড়ি ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। অবশ্য একজনের চিঠিতে একটু আশ্বাস পাওয়া গেল তার বাড়িটা এখনও নিলামে ওঠেনি বটে, তবে এই সবে ভাঙতে শুরু হয়েছে। ভাড়াটেদের তাড়াতে না পেরে মেরামতের অজুহাতে বাড়িটাকে ভেঙে গড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই সবে ভাঙনের আরম্ভ। সামনের দিক থেকে এখন ভাঙতে ভাঙতে পেছনের দিকে পৌঁছতে মাস কয়েক লাগবে। আমরা যদি ইচ্ছে করি তাহলে এখন বাড়িটার পেছন ধারে গিয়ে আমাদের আস্তানা গাড়তে পারি, আস্তাবলের দিকটায়। কিন্তু তার আগে যেন জীবন বীমা করে যাই, এইটাই কেবল তার অনুরোধ। প্রস্তাবটার অগ্র পশ্চাৎ আমি বিবেচনা করে দেখি, বিবেচনা করে প্রায় নিমরাজি হই। কিন্তু বিনির দিক থেকে বাধা আসে। পাগল হয়েছ দাদা, শেষটা কি বাড়ি চাপা পড়ে মরব নাকি? বলে বিনি ফুৎকার করে। ফলে প্রস্তাবটির ভালো দিকটাও পেছনের দিকও বিনির ফুৎকারে হুড়মুড় করে ভেঙে পড়ে। আরেকজন আত্মীয় লিখেছেন, আমাদের অনুসন্ধানের উত্তর না দিয়েই নিজের প্রয়োজনের কথাটা জানিয়েছেন। লিখেছেন, অনেক দিন থেকে তার কলকাতায় আসার ইচ্ছে, কিন্তু শহরের গৃহ সমস্যার দরুন সেটা ঘটে ওঠেনি। তা আমরা যখন কোথাও না কোথাও হাওয়া বদলে যাচ্ছি আর আমাদের বাড়িটাও এই সুযোগে নিতান্তই ফাঁকা পড়ে থাকছে, তখন সেই ফাঁকে তিনি যদি এখানে এসে উঠে দিন কতকের জন্য আমাদের অনুপস্থিতির অভাব মোচন করেন, তার এত দিনকার এই বাসনা চরিতার্থ করে তাকে বাধিত করার আমাদের কি কোনো বাধা আছে? পত্রপাঠ এ কথাও তিনি জানতে চেয়েছেন। এবং বিধ বহু আত্মীয়ের ছোট বড় মাঝারি নানা ছাদের নানান ভনিতার পর একজন আত্মীয়ের চিঠি এলো। দেখা গেল তিনি খুব সংক্ষেপে সেরেছেন, যার পণ্যায় স্বল্প কথার উপর দিয়ে গেছেন তিনি। তার চিঠিতে কেবলমাত্র একটি কথা আছে, রক্ষে করো। এক বাক্যে আসল কথাটি তিনি বলে দিয়েছেন। এক কথার মানুষ। আমরা তাকে রক্ষা করি। বিনি তক্ষুনি ছুটে গিয়ে তার চিঠিখানা উনুনের ভেতর ফেলে দিয়ে আসে। দেখ, দেখলি তো, চিনলি তো আত্মীয়দের? বিনিকে আমি বলি। এরাই আবার বলেন আমরা নাকি আত্মীয়দের কোনো খোঁজ নিই নে, মিশি নে কারো সঙ্গে, কারো বাড়ি পা বাড়ায় নে, বেঁচে আছেন কি খরচ হয়ে গেছেন চিঠি লিখেও খবর নেইনি কারো। আত্মীয়তার কোনো মর্যাদা রাখি না আমরা। এইসব কথায় গিয়ে বেড়ান এরাই। কিন্তু আত্মীয়তা করব যে তার ঝুঁকি করতে দিচ্ছে কে? গায়ে পড়তে দিচ্ছে না। কারোর বাড়ি পা বাড়ায় নে বলেন যে, কিন্তু পা বাড়াবো তার পথ কই? চিঠি লিখে নে নাকি কাউকে? এই যে এত এত চিঠি লেখা হলো, তার কি সব জবাব? পড়ে দেখ, ওই তো পড়েই আছে। এমন করে কি কখনো আত্মীয়তা করা যায় না বজায় রাখা যায়? তুই বল। বিনি কিছু বলে না। অবশেষে একটা সদুত্তর এলো, চিঠিতে নয়, টেলিগ্রামে, ডালু মাসের কাছ থেকে, রাঁচি থেকে। তিনি লিখেছেন, কাম শার্প। আন্তরিক অভ্যর্থনা একটি কথায়। দেখা গেল অশান্তি জীবনে সবখানি নয়, সান্ত্বনাও আছে। সব আত্মীয় সমান হয় না। মরুভূমির মধ্যেও ওয়েসিস থাকে। কামসার্প না করে উপায় ছিল না, কারণ পুজোর ছুটি এতদিনে ঘাড়ে এসে পড়েছিল। আর ছুটে যা কিছু তা ছুটির মধ্যেই করা। ধকল সওয়া সকল সময় পোষায় না। দুখানা টিকিট কিনে কুড়িয়ে বাড়িয়ে কয়েক টাকা জোগাড় করে আমরা রাঁচি এক্সপ্রেসে চেপে বসলাম। বাড়ির দরজাতে মাসিমা দাঁড়িয়ে রয়েছেন দেখলাম, উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। এসো এসো, কতক্ষণে এসে পৌঁছবে ভেবে সারা হচ্ছি, বলে মাসিমা আগ বাড়িয়ে আমাদের নিয়ে চললেন।
আমার এ বাড়ি দেখলে এখন আর তোরা চিনতে পারবি নে। সে কতকাল আগে যে বাড়িতে এসেছিলি সে বাড়ি নয় আর। এই আগা পাঁচতলা আমি বদলে ফেলেছি। প্রত্যেকটা ঘর, বিছানা, আলনা, দেরাজ, আয়না, আসবাবে সাজানো, প্রত্যেকখানা আলাদা, অ্যাটাচড বাথরুম, সব পৃথক। দেখলে অবাক হবি। ঘরে ঘরে ডালু মাসির বাড়ির অদল বদল দেখতে দেখতে যাই। ভেঙে নতুন করে বাড়ির কার্নিশ বানালাম, নতুন ধরনের ফার্নিশ করালাম। কিন্তু এত যে খাটলাম, এত কিছু করলাম, সে স্বাদ হয় নাকি? আত্মীয়দের ডেকে এনে দেখাই। তো সবাইকে চিঠি লিখে ডেকেছি, রাঁচিতে বেড়াতে আসার জন্য কত করে সেধেছি। কিন্তু ভুলেও যদি কেউ আসে, এই তোমরাই প্রথম এলে। কিন্তু ভেবে দেখো বাছা, আত্মীয়দের আত্মীয়রা না দেখলে কে দেখবে? সে কথা আজকের দিনে কি কেউ বোঝে? কেউ ভাবে কি? সব আত্মীয় সমান হয় না মাসিমা, তার ব্যতিক্রমও আছে বই কি। এই যেমন আপনি। আমি গদগদ হয়ে উঠি। আপনি যদি আমাদের না ডাকতেন, না দেখতেন যদি। কিন্তু কি করে তোমরা টের পেলে বলো তো? মাসিমা বাধা দিয়ে বলেন, আমার বাড়ি বদলের কথা তো তোমাদের আমি জানাইনি। জানি যে তোমরা আসবে না, আসতে পারবে না। তা কি করে জানলে তোমরা বলো তো? কাগজে আমাদের বিজ্ঞাপন দেখেছিলে বুঝি? কি জানলাম? কিসের বিজ্ঞাপন? বিনি আর আমি বলে উঠি যুগপৎ। আমরা যে বাড়িটাকে বোর্ডিং হাউস করেছি তার খবর তোমরা পেলে কি করে? অবশ্য চার্জ এখনও তেমন খুব বাড়ায়নি, মাথাপিছু 250 টাকা মোট, পুরো 1 মাসের জন্য। মোটের ওপর এমন আর বেশি কি, বিশেষ করে রাঁচির মতো জায়গায় ভেবে দেখো। তবে তোমরা আপনা আপনির ভেতর কত আর দেবে? 200 করে দিও। দুজনে 200 করে হলে 400 দাঁড়ায়। তাও অত না পারো 300 দিও, কেমন? তোমাদের কথা আলাদা, তোমাদের আর ওর বেশি দিতে হবে না। হপ্তাখানিকও হয়নি, মাসিমার বাড়ির সম্মুখে হোটেলে লনে বসে বিনি আর আমি প্রাতরাশ সারছি। ডালু মাসে সকালের খবরের কাগজখানা পাঠিয়ে দিলেন। কাগজের সঙ্গে আর একটা খবরও পাঠিয়েছেন দেখলাম। সংক্ষিপ্ত সংবাদ। কাগজের এক কোণে একটু বড় হরফে দেগে দেয়া একটা জিজ্ঞাসার চিহ্ন। সকালের এই খবরটুকু ছোটোখাটো হলে সকালের খাবারের সঙ্গে হজম করা সম্ভব হবে বলেই ডালু মাসে এই সংক্ষেপের উপর দিয়ে সেরেছেন। প্রশ্নবোধক চিহ্ন কাগজের কোনটুকু বিনির দৃষ্টিকোণে তুলে ধরলাম। এর মানে বুঝেছিস? টাকা দিচ্ছ কবে? এই কথাই জানতে চেয়েছেন মাসিমা। রাঁচিতে এসে কি ফ্যাসাদে পড়া গেল দেখত। আমি বলি, পকেটে একটা টাকা নেই, তার উপর ডালু মাসির এই দাগা দেওয়া। মাসিমাকে এখন বাড়ি ভাড়া আর খাই খরচের টাকা গুনি থেকে। ফিরতি গাড়ি ভাড়ার কথা না হয় এখন রেখেই দিলাম, দেখো না কি হয় শেষ পর্যন্ত। বিনি বলে, দ্যার ইজ মেনি আ স্লিপ বিটুইন কাপ অ্যান্ড দি লিপ, বলে চায়ের পেয়ালাটা মুখে তোলে সে। বলতে না বলতে একটা স্লিপ এসে হাজির। বেয়ারার হাতে মাসিমা একটা চিরকুট পাঠিয়েছেন। তাতে লেখা, তোমাদের কাছে এ যাবৎ 71 টাকা 9 আনা 3 পাই পাওনা হয়েছে। দিনকের দিন বিলের অঙ্ক তো বেড়ে যাবে, দেওয়ার একটা কিছু ব্যবস্থা করো বাছা। 71 টাকা? আমি কাতরাই। পকেটে আমার একটার বেশি টাকা নেই। টাকাটা ইতুকে তার করবার জন্য রেখেছি। সে যদি তার হাত খরচার টাকা থেকে কিছু পাঠায় তো কলকাতার টিকিট কাটবো, মাসিমাকে না জানিয়েই। কেন? একটা টিউশনের খোঁজ করো না কেন? এখানে টিউটর মেলে না। যারা চেঞ্জে আসেন অনেক টাকা দিয়ে ছেলে মেয়েদের মাস্টার রাখেন বলে শুনেছি। টিউশনে না হয় করলাম, তাতে আর কত হবে? তাতে না হয় আমার শেয়ারের 35.5 টাকা 4.5 আনা 1.5 পাই হলো। কিন্তু 71-এর বাকিটা, তোর ভাগেরটা, আমি সুদ হই। আর 1 হপ্তাহ থাকলে তো তোর একার ভাগে 71 দাঁড়াবে। 71-এর আশঙ্কাতেও বিনিকে অকাতর দেখা যায়। আমার জন্য তুমি ভেবো না দাদা, আমাকে কিছু দিতে হবে না। মাসিমার হোটেলে 2টি মাত্র বোর্ডার ছিল, পেইং বোর্ডার, নিয়মিত টাকা দেনেওয়ালা। তাদের টাকাতে মাসিমার খরচ, বোর্ডিংয়ের খরচ আর তাদের নিজেদের খাওয়া খরচা চলতো। আমরা আসবার আগের দিন তারা নাকি চলে যাওয়ার নোটিশ দিয়েছিল, কিন্তু আমরা আসবার পরে তারা মত পাল্টেছে।
তোকে দেখেই বুঝি। আমি কি তাই বলছি? মাসিমা বলছে যে আমি ভারী পয়মন্ত মেয়ে, সেই জন্যই। তাই ওদের থাকার জন্য ওদের টাকার 25% কমিশনে আমার পুষিয়ে যাবে। আমাকে আর কিছু দিতে হবে না। আমি অমনি থাকতে পাবো যতদিন খুশি। বরং আমি এখান থেকে যদি না যাই, এখানেই থেকে যাই, তাতেও মাসিমা আরও বরং খুশিই হবেন। ব্যাস, তাহলে তার কথাই নেই। আজ থেকে আমার মিল স্টপ করে দে। আজ থেকে আমি তোর পেশাদ পাবো। সে তো এক রকমের মহাপেশাদে হবে, নয় কি? কজন তা খেতে পায়, আর একবেলা খেলে আমার চলে যাবে। সকালবেলাটার হলেই হলো। সকালে আমার খিদে পায় বেশি। আর রাত্রিরে? রাত্রিরে আমার খিদে পায় না, ঘুম পায় খালি। রোজ তো আমায় ঘুম থেকে তুলে খাওয়াতে হয়। আজ থেকে দুপুরে আর আমি ঘুমোবো না, ঘুরে বেড়াবো সারাদিন। তাহলে সন্ধে থেকে আমার আরও বেশি ঘুম পাবে, ঘুম লাগবে সারা রাত। আমাকে যেন ঘুম থেকে ডেকে তুলিস নে। খিদে পেটে ঘুম হবে তোমার? অবাক হয়ে সে সুদ হয়। না হয় বিনির মুখের দিকে তাকিয়েই বিনিদ্র রজনী যাপন করব। আমি জবাব দেই, তার দরকার নেই। মাসিমাকে আমি বলেছি। বিনি ব্যক্ত করে, আমি হোটেলের পাবলিসিটি অফিসারের কাজ করব। স্টেশন থেকে বোর্ডার ধরে আনবো, আর তারই কমিশনে আহার এবং ওষুধ, মানে খাওয়া দাওয়া বাদেও কিছু টাকা আমাদের হয়ে যেতে পারে। বাহ বাহ! বিনিকে আমি বাহবা না দিয়ে পারি না। বিনিময় ব্যবস্থাটা মন্দ নয়। তাছাড়া আমি আমাদের আত্মীয়দের চিঠি লিখে দিয়েছি। সে জানায়, আত্মীয়রা আত্মীয়দের দেখে না বলে মাসিমা দুঃখ করেন। মাসিমার এই দুঃখ আমি রাখছি না। প্রত্যেককে লিখেছি, তোমরা সবাই পত্র পাঠে এখানে চলে এসো। দিন কত কাটাও এসে। চমৎকার এখানকার আবহাওয়া, আর চমৎকার খাওয়া দাওয়া। কান্তি ফিরে যাবে, শান্তি ফিরে পাবে। আমরা এখানে তোফা আরামে রয়েছি। লিখে জানিয়ে দিয়েছি সবাইকে। এটা কি তুই ভালো করেছিস? আমার সন্দেহ জাগে। কমিশনের জন্য কি না করা যায়, সে জানায়। তা বলে ক্রাইম ক্রাইম করবি? আত্মীয়দের আত্মীয়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এটা তো একটা ক্রাইমই বটে। কমিশনের সঙ্গে যোগ হয়ে এটা হবে কমিশন অব আ ক্রাইম, নাকি ক্রাইম অব আ কমিশন, কি হবে কে জানে। বেশি কমির তর্কের মধ্যে পড়ে আমার সব কেমন গুলিয়ে যায়। দেখো না কি হয়, জবাব দেয় বিনি। দেখা যায় ক্রমে ক্রমে আত্মীয়রা একটার পর একটা দেখা দিতে থাকেন, একা একা, জোরে জোরে, পালে পালে, লটবহর নিয়ে। মাসিমার সব ঘর ভর্তি হয়ে যায়। ড্রয়িং রুমও খালি পড়ে থাকে না। আত্মীয় আত্মীয় ছয় লাভ। ছবার লাফ না দিয়ে এক পা এগোনো যায় না। ছা ছিমড়ি, ক্ষুদা পিঁপড়ি সব নিয়ে চারিদিকে আত্মীয়তা। কাউকে না মারিয়ে কারো যাওয়ার জো নেই। ডালু মাসির নরক গুলজার। অবশেষে ইতু এসে পড়ল, তার ছবি আঁকার সাজ সরঞ্জাম সঙ্গে। ইতু আমাদের আর্টিস্ট কি না? বিছানাপত্তর আনিসনি? আমি শুধলাম। বিনিদি ডেকেছে তো, সে বলল। তার মানে বিনি বিছানাতেই ওর চলে যাবে। আমি এখানকার ছবি আঁকতে এলাম দাদা, সে বলে আরও। আহা, ছবি আঁকতে হয়তো মাসিমার। আমি বলি, আত্মীয়দের দেখে কি অদ্ভুত চেহারা যে হয়েছে, যেন ছবিটি। আত্মীয়দের আরও দেখে দেখে মাসির ছবির মতো চেহারা ক্রমেই যেন আরও বেশি খুলতে লাগলো। দিনকের দিন আরও রঙিন, আরও সঙ্গীন হয়ে দেখা দিল। সবাই মাসিমার ঘাড়ে বসে খাচ্ছে, কারো একটি পয়সা ঠেকাবার নাম নেই। বিল পাঠালে কিলবিল করে ওঠে। মাসির বাড়ি বেড়াতে এসেছি, তার আবার খাই খরচা দিতে হবে নাকি? সেদিন সবাই মিলে হুড্রো ফলস বেরিয়ে এলো। খাওয়া দাওয়া, মোটর ভাড়া সব জড়িয়ে 162 টাকা খরচা পড়ল। টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য মাসিমাকে গিয়ে ধরল সবাই। টাকা? আমাকে টাকা দিতে হবে? তোমাদের ফুর্তির খেসারত গুনব আমি? আকাশ থেকে পড়লেন মাসিমা। আমার টাকা কই? তখন মাসিমার এক পেইং বোর্ডার, দুজনের একজন, নিজের থেকে এগিয়ে টাকাটা মিটিয়ে দিলেন। মাসিমার হয়ে অবশ্য। তিনি বললেন, মাসিমার তো আমার কাছে পাওনা দাঁড়াবে, তা আমি না হয় সেটা আগেই চুকিয়ে দিলাম। মাসিমা,
আশ্চর্য, অনাত্মীয় ভদ্রলোককেও অকস্মাৎ মাসিমা সম্বোধন করতে শুনলাম সকর্ণেই। এতজনের আত্মীয়তা সূত্রে তিনিও যেন মাসিমার আত্মীয় হয়ে উঠেছিলেন। ছোঁয়াচে রোগ যেমন সুস্থ লোককেও পাকড়ায়, ভদ্রলোক আত্মীয়ের ন্যায়ই ব্যবহার করলেন বটে শেষটায়। মাসিমা হুড্রু থেকে ফিরে সোজা গিয়ে বিছানা নিলেন। খাওয়ার জন্য সাদাসাদি করেও তাকে তোলা গেল না। কি সর্বনাশ করলি দেখ দেখি, বিনিকে আমি বলি। আত্মীয়দের কি কখনো ঘাটাতে আছে এখন উপায়? এরা কি সহজে এখান থেকে নড়বে? আর আমি উপায় করব, ঘোড়ায় চড়া শিখছি এখানে এসে। ই তো আমাদের জানায়। আগে চালানোটা শিখে নেই ভালো করে, তারপর দেখো না একদিন। মাসিমা বলছিলেন, বলতে গিয়ে বিনি চেপে যায়। কি বলছিলেন মাসিমা? অর্ধেক কথা পুরো না শোনা অবধি আমার স্বস্তি নেই। আমার আধ্যাত্মিক অসুবিধা হয়, আধ কপালে লাগে। বলছিলেন যে মাংসের দোকানে, মুদির দোকানে রাশি রাশি দেনা হয়েছে। এরা যদি কিছু না দেয় কি করে আমি চালাবো? আর যদি নিতান্তই না দেয়, না দিক, কিছুই আমি চাইনি এদের কাছে। শুধু আমার এরা রেহাই দিক। যদি এরা দয়া করে চলে যায় এখান থেকে, এরা বাড়ি ফিরে গেলেই তিনি বাঁচেন। কিন্তু এরা বোধহয় ফিরবে না, যদ্দূর মনে হয়। অন্তত রাঁচির মতো স্বাস্থ্যকর জায়গায় নিজেদের চেহারা না বাগিয়ে নয়। তাহলে কি হবে দাদা? বিনির অসহায় জিজ্ঞাসা শোনা যায়। আমি যে ওদের পাবলিসিটি করে আনিয়েছি। তুমি কিচ্ছু ভেবো না বিনীতি। আমি আগে ঘোড়া চড়াটা শিখে নিই, ভালো করে রপ্ত করে নিই একবার, তারপর আমি ওদের রপ্তানি করব এখান থেকে। শ্রীমতী ইতু প্রকাশ করেন, আমি ওদের চালিয়ে দেব। ওদের উপরে ঘোড়া চালিয়ে নাকি? দেখো না কি করি, ইতু বলে। মাসিমার পরিত্রাণের পথ তো খোলাই আছে, ওই গাছেই রয়েছে। গলায় দড়ি দিয়ে তুই বলছিস? রক্ষে করো। গাছের ডালে মাসি পিসিদের দৌড় লীলা আমার ভালো লাগে না। আমি বলি, তাছাড়া ডালু মাসি গাছের ডালে ভারী বেমানান হবে। আমি মাসতুতো ভাইদের দৌড়াত্ম শুয়েছি, কিন্তু মাসতুতো ভূতের উপদ্রব সইতে পারবো না। ভূতে আমার ভারী ভয়। না তা কেন? খালি গাছই দেখেছ? গাছটাকে আর্টিস্টের চোখ দিয়ে দেখেছ তোমরা কোনো দিন? ইতু বলে, পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যবেক্ষণ করেছ কি? করে আর কাজ নেই। গাছটার তলা দিয়ে যাচ্ছিলাম একদিন, কে জানে তার ডালে একটা মৌচাক আছে। বনবন করে একটা মৌমাছি আমার এই নাকের উপর বসতে এসেছিল। আমি পালিয়ে কোনো রকমে তার হাত থেকে বাঁচি। তোরা যেন ওর ধারে কাছেও যাসনি। আমার এটা মৈনাক বলেই ছেড়ে দিয়েছে। তোদের মুখ পদ্ম নাগালে পেলে আর রক্ষে রাখবে না। আমি বলি, ওরা হুল দিয়ে তো মধু সঞ্চার করে, তাই না? না, ওটা ওদের বাহুল্য মাত্র। দেবীর ঘটকে আগমন হলে কি হয় শিবরামদা? ই তো অন্য কথা পারে। পাঁজিতে কি লেখে? সব ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ স্তরঙ্গমে বলতেন পুরুতমশাই, শুনিসনি? তাহলে তাই হবে। ইতুদেবীর এবার ঘটকে আগমন হবে। বেখাপ্পার মতো কথাটা বলে ইতু সরে পড়ে। বাহনের সন্ধানে কি না কে জানে। ডালুমাসি সে রাতে আর বিছানা ছাড়লেন না। কিছুতেই তাকে তুলে খাওয়ানো গেল না, খাইয়ে শোয়ানো গেল না। তিনি শুয়েই রইলেন। তার পরদিন সকালে তিনি উঠলেন। উঠেই দেখলেন তার সাধের লনে দক্ষ যজ্ঞ শুরু হয়েছে। তার সাজানো বাগান না শুকিয়ে যায়নি ঠিক, তবে তার সোজা হওয়ার কিছু আর বাকি নেই। ফুলের টবগুলো তুলে এনে একধারে একটার পর একটা গাদা করে ঢেরি করা। আর লনের ভেতর দিয়ে বঙ্কিম রেখায় ফুল গাছের যেসব বাঁকা টেরি চলে গেছিল, সেসব কিয়ারি কিছুই তার অবশিষ্ট নেই, বিলকুল লোপাট। লনের মাঝখানে ইটের উনুন পেতে চড়ুই ভাতের আয়োজন চলেছে। দেখে প্রথমে আমার মনে হয়েছিল মাসিমা আবার গিয়ে শুয়ে পড়বেন, এবং এবার শুলে আর উঠবেন না, একেবারে চিতেই গিয়ে উঠবেন। আমার সন্দেহটা বিনির কাছে ব্যক্তও করেছিলাম, কিন্তু না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন তার শখের বাগানের সব ট্রেসটুকু কি করে ধীরে ধীরে মুছে যাচ্ছে। তার সমস্ত শখটা তিনি দোতলার টেরেসে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে হজম করলেন। কি আর করবেন, তার সুযোগ্য আত্মীয়দের হাত থেকে কি ছাড়ান আছে?
যোগ্য লোকেরা দক্ষ না হয়ে পারে না, আর দক্ষ লোকেরা যোগ্য না করে ছাড়ে না। এবং আত্মীয়দের দক্ষতা সুবিদিত, দক্ষযোগ্য তারা বাধাবেই। মুদি আর মাংসওয়ালা টাকার তাগাদায় এসেছিল, কিন্তু হৈ হৈ বংশীয়দের পাল্লায় পড়ে গাদার মধ্যে ভিড়ে গেছে। তারাও বাগানটিকে বংশ দিচ্ছে, বড় বড় বাঁশ নিয়ে এসে বাগান সাফ করতে লেগেছে। দেখতে না দেখতে ফুলের কেয়ারি সব ফাঁক হয়ে গেল, ঝোপঝাড় কিছু আর থাকলো না। মুদিখানার মাংসের দোকান থেকে আরও চাল, ডাল, আটা, ঘি, আরও মাংস, কিমা, মেটুলি এসে পড়ল। মুদি আর মাংসওয়ালার টাকার কোনো ভাবনা নেই। মাসিমার দ্বিতীয় পেইং গেস্টটি প্রথমটির পদাঙ্ক অনুসরণ করে মাসিমার হয়ে নিজের বিলের থেকে আজকের দামটা চুকিয়ে দিয়েছেন মুদিদের। তত জয় মুদি রয়েত। মুদি আর মাংসওয়ালা পাওনাদার রূপে চড়াও হতে এসে আমন্ত্রণ লাভের আনন্দে অতিথি রূপে চড়ুই ভাতিতে যোগ দিতে রয়ে গেছে। ইতুকে দেখছি নে তো, শুধলাম বিনিকে। পিকনিকে তারই তো সবচেয়ে বেশি মজা হওয়ার কথা। সকালে তার ঘোড়ার ক্লাস না, বিনি জানায় সে বর্ধমান গ্রাউন্ডে গিয়ে ঘোড়ায় চড়া শিখছে। মাসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলেন, তারপর বেয়ারাকে রিকশা ডাকতে বললেন। এত সকালে রিকশা কেন মাসিমা? বিনি এগিয়ে জিজ্ঞেস করল। শেঠজির গদিতে যেতে হবে, 7 গোষ্ঠীকে পুষতে হবে না আমার, বাড়ি মর্গেজ দেব বলে রিকশা ডেকে ডালুমাসি বেরিয়ে গেলেন শটান। তারপর উনুন ধরল, পোলায়ের হাঁড়ি চাপল, মাংস কাটা হলো, মাছ কোটা হতে থাকলো। তারপর সেই সব কুটো কাটা চপ কাটলেটের আকার নিতে লাগলো আমাদের চোখের ওপর। লনের ধারে ধারে দাবার ছক বিস্তৃত হলো, তাসের আসর বসে গেল এখানে সেখানে। উনুনের ধোঁয়ার সঙ্গে সিগারেটের ধোঁয়া মিশ খেল। খোলা বারান্দার একধারে দাঁড়িয়ে দেখতে লাগলাম আমি আর বিনি। এমন সময়ে ইতুদেবী লাফাতে লাফাতে এলেন, 4 পায়ে লাফিয়ে। লনের বেড়ার টোপকে যেখানে গরম গরম কাটলেটের লঞ্চ চলছিল তার মাঝখানে এসে পড়লেন। গাছতলাটা দিয়ে আসার সময়ে তার হাতের ছিপটি ভুলক্রমে বোধহয় ঘোড়ার পিঠে না পড়ে মৌচাকের পেটে গিয়ে লেগেছিল। আর যায় কোথায়, রাজসুয়ের মাঝখানে একেবারে অশ্বমেধ। মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এলো। ইতুদেবী আর দাঁড়ালেন না, তার ঘোড়ায় তাকে দাঁড়াতে দিল না। মৌমাছিরা গোড়াতেই ঘোড়াটাকে পেয়ে তার পেছনের স্থূল অংশে হুল বিঁধিয়ে দিয়েছিল। তাতে যা হুলস্থুল হলো, ঘোড়াটা বিপুল রেশ্যারবে চারদিক কাঁপিয়ে তীরের মতন বেগে বেরিয়ে গেল। কোথায় গেল কে জানে। ছত্রভঙ্গ হলো ঠিকই, চড়ুই ভাতির দল চপ কাটলেট ফেলে কে কোথায় পালাবে পথ পেল না। দেখতে না দেখতে সবাই দিক বিদিকে উধাও হয়ে গেল। মৌমাছিরা ছড়িয়ে পড়ল চারধারে। 2-4টে বাউন্ডুলে ছটকে দোতলার বারান্দায় হামলা দিতে এসেছিল। বিনি তো তক্ষুনি ছুটে শোয়ার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে পড়ল, বলল, আমি আর 3 দিন উঠছি নে। আমি সামনে একটা বাথরুমে দরজা খোলা পেয়ে তার ভেতরে এসে ধুলাম। ঢুকেই দরজাটা দড়াম করে বন্ধ করে দিলাম। যে মৌমাছিটা আমাকে তাড়া করে এসেছিল, আমার তো তাকে অচেনা বলেই মনে হলো। চীনেদের মতোই একটা মৌমাছিকে আরেকটা থেকে আলাদা করে চিনে নেওয়া কঠিন। সে শক্তি অন্তত আমার নেই, কিন্তু মনে হলো সে আমাকে বেশ চেনে। সব ফেলে আমার নাকের দিকেই তার তাক দেখে আমার সেই রকম সন্দেহ হলো, কিন্তু নাকের দিকে তাকে আর তাকাতে দেইনি। বন্ধ দরজায় সে মাথা ঘুরতে লাগলো, স্পষ্ট শুনতে পেলাম। গুনগুনিয়ে এসেছিল সে ঠিকই, কার কথা শোনাতে কে জানে, কিন্তু তার রূপ গুণ 2 আমার নাগালের বাইরে রেখে দিলুম, আর আমার নাকালের বাইরে। ঠিক এই মুখটাতেই ডালু মাসি এসে পড়লেন, রিকশা সমেত। বাথরুমের কাচের ঘুলঘুলি দিয়ে দেখলাম ডালের মাসতুতো ভাইরা ডালু মাসিকে অসতর্ক সামনে পেলে অমন একটা দশাসই চেহারা শৈবার মতো অবস্থায় কাছে পেলে আমার বুক কাঁপতে থাকে। কিন্তু ডালু মাসি আর রিকশা থেকে নামলেন না, সোজা হাঁকতে বললেন রিকশাওয়ালাকে, চলো চলো। চাচালেন ডালু মাসি, দিল্লি চলো। রিকশাওয়ালাকে তার বেশি বলবার দরকার ছিল না। মৌমাছিদের হল্লাটা সে দেখেছিল, মহল্লা থেকে পালাতে পারলে বাঁচে। হনুজ দিল্লি দূরস্থ,
কাকের পথ ধরে ডালুমাসি রিকশাকে দূরে অস্ত যেতে দেখলাম। ইতিমধ্যে আমার মাসতুত আত্মীয়রাও সবাই দূরস্থ হয়ে গেছে। কে কোথায় গেছে কে জানে। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প ডালুমাসির নেমন্তন্ন। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।